শেখর হাসিল, একবার একটু দ্বিধা করিল, তারপর দুই হাত বাড়াইয়া তাহাকে বুকের ওপর টানিয়া আনিয়া নত হইয়া তাহার অধরে ওষ্ঠাধর স্পর্শ করিয়া বলিল, কিছুই বলে দিতে হবে না ললিতা, আজ থেকে আপনিই বুঝিতে পারিবে। নমস্কার, আমি রাজশেখর এবং আমার বন্ধু দীপঙ্কর। আজকে আমরা যাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেউলটির কুটিরে। আর হ্যাঁ, আমার যে এই পরিচ্ছদটি আমি আপনাদের শোনালাম, এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক পরিচিত উপন্যাস পরিণীতা থেকে আমি নিয়েছি। এবং আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। সো আজকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। এই যে দেখছেন, আমরা কাকিনাড়া থেকে বিবাদীবাগ যাওয়ার জন্য ট্রেন ধরেছিলাম, যে ট্রেনটি হচ্ছে কল্যাণী সীমান্ত মাঝেরহাট লোকাল। এই যে আমরা এখন বিবাদীবাগ স্টেশনে আসিলাম। এবার আমরা এখান থেকে নেমে হাওড়া যাওয়ার জন্য অন্য যানবাহন ধরব। সো আমাদের ভিডিওতে থাকুন আর দেখতে থাকুন আমরা কী করে দেউলটি যাই। তো আমরা এখন বিবাদীবাগ স্টেশনে নামলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আপনাদের আর্মেনিয়া ঘাটে, যে ঘাটটি অত্যন্ত সুপরিচিত ঘাট। যারা ডেইলি প্যাসেঞ্জার, যারা হাওড়া থেকে রোজ যাতায়াত করে, তারা আর্মেনিয়া ঘাট চেনেন। এখন আমরা আর্মেনিয়া ঘাট থেকে লঞ্চ ধরে আমরা হাওড়ার দিকে যাতায়াত করছি। এই যে দেখছেন সামনে হাওড়া ব্রিজ রয়েছে, ওই হাওড়া ব্রিজের পাশ দিয়েই আমাদের ট্রেন এসেছিলো। ট্রেন এসে তখন বিবাদীবাগ স্টেশনে থামলো। তো আমরা কিভাবে যাচ্ছি এবং আপনারা কিভাবে যাবেন হাওড়া থেকে, এবং যারা যারা দেউলটি অন্যান্য জায়গা থেকে আসবেন তারা কিভাবে যাবেন, তো প্রথমে বলে রাখি, সবার প্রথমে আপনাদের হাওড়া স্টেশন আসতেই হবে। এসে আপনাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে যে নিউ কমপ্লেক্স রয়েছে, অথবা ওল্ড কমপ্লেক্সেও মাঝে মধ্যে কিছু কিছু ট্রেন দেয় সাউথ ইস্টার্ন রেলওয়ে, আপনাদের ধরতে হবে হাওড়া থেকে হয় বালিচক লোকাল, নতুবা খড়গপুর লোকাল, মেদিনীপুর লোকাল, হলদিয়া লোকাল, এবং অবশ্যই হলদিয়া গ্যালোপিং লোকাল ধরবেন না। এবং আপনারা পাঁশকুড়া লোকাল ধরতে পারেন অথবা মেচেদা লোকাল ধরতে পারেন। তো আপনাদের যেটা বললাম, যাই হয়ে যাক, আপনাদের কিন্তু প্রথমে হাওড়া আসতে হবে। হ্যাঁ, তো হাওড়া এসে আপনারা কিন্তু সেখান থেকে ট্রেন ধরে যেতে পারবেন। তাছাড়া যাওয়ার অপশন রয়েছে, আপনার ন্যাশনাল হাইওয়ের মাধ্যমে আপনাদের গাড়ি বা বাইক নিয়ে যেতে পারবেন। এই যে এখানে দেখছেন, এখন আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। আজকে আমরা হাওড়া খড়গপুর লোকাল ধরেছি। ট্রেনটা প্রচুর লেট করেছে, 10:50 যেখানে ট্রেনটা ছাড়ার টাইম, সেখানে 11:30তেই ট্রেনটা এসেছিলো। এবং আমরা ওল্ড কমপ্লেক্সে ছিলাম, ট্রেনটা নিউ কমপ্লেক্সে দিয়েছিল, অনেকটাই আমাদের হাঁটতে হয়েছিল। এই যে এখন আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে খড়গপুর লোকাল আমরা ধরেছি, আমরা দেউলটিতে নামবো। তো আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু সকাল সকাল বেরোনোর চেষ্টা করবেন, কারণ জায়গাটি বলতে গেলে অনেকটাই দূর। যারা কলকাতাতে যাবেন বা কলকাতার পারিপার্শ্বিক এরিয়া, বা যারা ধরুন আরও দূর থেকে আসছেন, যারা উত্তরবঙ্গ থেকে আসছেন বা বীরভূমের সাইড, বা যারা আপনাদের মুর্শিদাবাদ থেকে আসছেন, তাদেরও কিন্তু অনেকটা সময় লাগবে। সো আপনাদের কিন্তু হাতে সময় নিয়ে যেতে হবে। এবং যেহেতু এই জায়গাটা স্টেশন থেকে খুব একটা কাছে নয়, বেশ ভালোই ডিস্টেন্স রয়েছে, তাহলে আপনাদের হাতে অবশ্যই সময় নিয়ে যেতে হবে। আচ্ছা, আপনাদের এই জায়গাটার কিছু ডিসঅ্যাডভান্টেজ সম্বন্ধে বলে রাখি। প্রথমত, আপনারা গিয়ে কিন্তু সেখানে খাওয়া দাওয়ার কিন্তু খুব একটা আহামরি অপশান পাবেন না। তাই আমি আপনাদের বলবো, সকাল সকাল ট্রেন ধরবেন হাওড়াতে। চেষ্টা করবেন যেন, আপনারা জানেন হাওড়ার সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেন কতটা লেট করে। আপনারা সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেন যেহেতু জানেন লেট করে, তাই সেখান থেকে চেষ্টা করবেন সকাল সকাল ট্রেন ধরে নিয়ে, যাতে যে ট্রেনগুলো মোটামুটি 10টার মধ্যে ছাড়ে, মানে 9টার ট্রেন 10টায় ছাড়ে, এটা আপনাদের মোটামুটি আইডিয়া হয়ে গেছে। তা সেই ট্রেন ধরে মোটামুটি 11:30টার মধ্যে আপনারা নেমে যেতে পারবেন দেউলটিতে, বা তার আগেও নেমে যেতে পারবেন যদি ট্রেনটা ঠিকঠাক চলে। লোকাল ট্রেনের তো থোড়ি ভরসা নেই। তো এখন আমাদের ট্রেন হাওড়া স্টেশন এই ছেড়ে গেল, এই দেখতে পাচ্ছেন একটি এক্সপ্রেস ট্রেন চলে যাচ্ছে হাওড়া স্টেশনে। এবং তো আপনাদের যেটা ডিসঅ্যাডভান্টেজ বলছিলাম, আপনারা ওখানে নেমে কিন্তু খুব একটা খাওয়া দাওয়ার অপশান পাবেন না। আর এই যে দেখুন, আমরা এখন চলে এসেছি দেউলটি স্টেশনে, এবার আমরা নামবো। তো সেহেতু আমি বলবো, ট্রেনের মধ্যে যে খাবারগুলি পাবেন এবং যে দু একটি দোকান খোলা পাবেন, মিষ্টির দোকান দেউলটি স্টেশনের বাইরে আপনাদের আমরা দেখাবো। দেউলটি স্টেশন থেকে নেমে সেই বাইরের মিষ্টির দোকান থেকে পারলে সেখান থেকে অল্প খাওয়া দাওয়া করে দেবেন, পারলে টিফিন নিয়ে যাবেন, কারণ খাওয়া দাওয়ার অপশান একদম লিমিটেড, দেয়ার আর নো আদার অপশানস। ওকে, সো এখন আমরা নামলাম দেউলটি স্টেশনে। তো আপনারা জানেন দেউলটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠি রয়েছে। এটা ছাড়াও আরও অনেকগুলি ঘোরার জায়গা রয়েছে, যেগুলি আজকে আপনাদের বলবো, এবং এই কুঠি সম্বন্ধে অনেক অনবদ্য তথ্য দেবো আপনাদের জানানোর জন্য। তো আমরা এখন দেউলটি স্টেশন থেকে দেখছেন নামলাম। নেমে আমরা এখান থেকে বেরিয়ে, আপনারা টোটো পাবেন না, তো আপনারা টোটো কোথা দিয়ে পাবেন, এখান থেকে নেমে একটু হেঁটে, যেখানটায় ন্যাশনাল হাইওয়ের ক্রসিং রয়েছে তার তলাতে গেলেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ্রাম পঞ্চায়েত রয়েছে। সেই গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে অনেকগুলো টোটো দাঁড়িয়ে থাকে, সেখান থেকে আপনারা টোটো ধরে যেতে পারবেন। টোটো পার হেড নেবে 20 টাকা, এবং 5 জন বা
অথবা 4 জন যদি হয়ে যায় তাহলে টোটো ছেড়ে দেবে, না হলে আপনারা ধরুন 2 জন রয়েছেন বা 1 জন রয়েছেন তাহলে আপনাদের পুরো টোটো ভাড়া করতে হবে, যার মূল্য পড়বে 100 টাকা। যদি দামাদামি করেন সেটা 70 টাকা, 75-80 টাকার মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? তো থাকুন আমাদের ভিডিওতে এবং দেখতে থাকুন, আরও তথ্য আপনাদের দেবো। তো লাঞ্চ কোথায় করবে? লাঞ্চ করার অপশান যেহেতু বললাম লিমিটেড, এবং যেহেতু আপনারা যে টাইমটায় যাবেন সেই টাইমটায় লাঞ্চ টাইম হয়ে যাবে, তো আপনাদের লাঞ্চ করার অপশান বলতে গেলে আপনারা যখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠির ওখানটায় যাবেন, ওখানে গিয়ে আপনারা রূপনারায়ণ নদীর দিকটা সাইডে যাবেন, একটাই মাত্র দোকান পাবেন, সেখানে একটু ডাল ভাত পাবেন আর একটু মুড়ি ঘুগনি, তাছাড়া অপশান নেই। এবার যেহেতু একটা জিনিস দেখার আছে, সাউথ ইস্টার্ন রেলওয়ের সাইডটাতে মুড়ি ঘুগনির কালচারটা খুব বেশি চলে, তো আপনারা সেখানে মুড়ি ঘুগনিটা কমন পেয়েই যাবেন, কিন্তু তার থেকে বেশি আর পাবেন না, বুঝতে পারলেন? তো এবার আমি এবং আমার বন্ধু গেছিলো সাথে দীপঙ্কর। আর জানেন দীপঙ্কর প্রত্যেকটা ভিডিওতে থাকে এবং এই ভিডিওগুলো এডিট করে, খুব সুন্দর এডিটারও একজন। আর এই ভিডিওতে গেছিলো আমাদের সাথে আমারই এক বন্ধু, ওর নাম হচ্ছে স্বরূপ কুণ্ডু, আমার বাড়ির পাশেই থাকে, আমার ভাইয়ের মতো হয়, এবং দীপঙ্কর আমার দাদার মতো হয়। তো আমরা 3 জন মিলেই এই অভিযানটি করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা সবেমাত্র স্টেশন থেকে নামলাম, নেমে এগোচ্ছি। এবার এখান থেকে আমরা টোটো ধরবো। তো স্টে টিউনড উইথ আস টিল নাও। এই যে এবার আমরা এখান থেকে টোটো ধরে নিলাম। এই যে সামনে বসে রয়েছে স্বরূপ আমার বন্ধু, কাকা টোটো চালাচ্ছে। এই যে আমি, দীপঙ্কর ভিডিও করছে। হ্যাঁ, ও বলছে ওর এখন ভিডিওতে নিজের মুখ দেখানোর ইচ্ছে নেই। তো এই যে স্বরূপ হাসছে। তো আমাদের টোটো এগিয়ে চলছে গ্রামের পথ ধরে। এই সামনে এখন তাও 2-4টে বাড়ি ঘর তো হয়েছে, আগে বলে এগুলো ছিল না। এই যে আমরা এখন চলে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুটির। এই কুঠির সামনে দেখুন, ওখানে লেখা আছে না ফলকে বিভিন্ন ধরনের তার যিনি ছোটো ছোটো উপন্যাস লিখেছিলেন, ছোটো গল্প লিখেছেন, তার কোট লেখা আছে। এই যে আমরা এখন রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন রূপনারায়ণ নদীর কূলে। রূপনারায়ণ নদী আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির পাশেই ছিল, এখন যেহেতু নদীটা খুবই এগিয়ে গেছে, বলতে গেলে পলি জমে গেছে, যেহেতু আপনারা জানেন নদীর নিম্নগতিতে বহন কাজ করে, বহন কাজ করার পর এখানে সঞ্চয় কার্য করে, তো সঞ্চয় কার্যের ফলে এখানে অনেক পলি জমে জমে নদীটা ছোটো হয়ে গেছে এবং এগিয়ে গেছে যাকে বলতে গেলে। এই যে আমরা এখন চলে এসেছি এখানে বিরামপুর কালীবাড়িতে। আপনারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির পাশ দিয়ে নদীর পথ ধরে হেঁটে সেখানে চলে যেতে পারবেন বিরামপুর কালীবাড়িতে। বিরামপুর কালীবাড়ি খুব সুন্দর জায়গা, ওখানে একটি বাচ্চাদের ছোটো স্কুল আছে, খুব ভালো লাগবে আপনার, যারা মূলত একদম শহরে থাকেন, ইট পাট কাঠের জালের মধ্যে থাকেন, তাদের খুব খুব ভালো লাগবে জায়গাটি। আর নদীতে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন। এই নদী দিয়ে আগে আসতো বিপ্লবীরা, এখানে আসতো সুভাষচন্দ্র বসু এবং রাসবিহারী বসু, বিপিন বিহারী গাঙ্গুলি, এনারা নদীপথ দিয়ে নৌকা করে আসতেন এবং এখানে বিপ্লবীরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে বিভিন্ন মিটিং করতেন। এই যে আমি এখন নদীর সামনে দিয়ে উঠে যাচ্ছি, নদীর কিনারা ধরে। এই যে আমরা চলে গেলাম এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। আচ্ছা, এই বাড়িটা কিন্তু সবসময় খোলা থাকে না, এই বাড়িটি খোলার টাইম হচ্ছে প্রতিদিন খোলা থাকে, কোনো প্রবেশ মূল্য নেই, সকাল 10টা থেকে দুপুর 12টা, এবং তারপরে বিরতি থাকে, দুপুর 3:30 থেকে 5:30 অবধি খোলা থাকে। তো যারা শীতকালে আসবেন তারা অবশ্যই কিন্তু তাড়াতাড়ি আসবেন। তো এবার এখানে দেখে নিচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এখানে শোবার ঘর রয়েছে, উনি এখানে শুতেন, এবং এই দিকটায় আছে লেখালেখির ঘর। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখালেখির ঘর, উনি এখানে লিখতেন। এখানেই উনি লিখেছিলেন পথের দাবি, রামের সুমতি, মহেশ অবাকির স্বর্গ, পল্লী সমাজ এবং আরও ঘর। এখানে লিখেছেন উনি, দেখুন এখানে দেখতে পারবেন আপনারা, এখানে রয়েছে ওনার একটি মন্দির। এইখানে যে রাধাকৃষ্ণের মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাধাকৃষ্ণের মূর্তিটি দিয়েছিলেন আমাদের সবার প্রিয় বিপ্লবী রাসবিহারী বসু, যেদিন উনি গ্রেপ্তার হবেন তার আগের দিন তিনি এখানে এসেছিলেন এবং এই রাধাকৃষ্ণের মূর্তিটি দান করেছিলেন। তো আমরা এই বাড়িটি ঘুরেছিলাম, এবং আপনাদের বলে রাখি এই বাড়িটির দায়িত্ব এখন রয়েছে ওনারই নাতি, যার নাম জয় চট্টোপাধ্যায়। তো জয় চট্টোপাধ্যায় এবং তার সাথে একজন ছোট বাচ্চা থাকেন, তিনি দায়িত্বে রয়েছেন। আপনারা এখানে তাদের গাইডের ভূমিকা পালন করতে দেখবেন, তারা খুব সুন্দর গাইড এবং তারা কিন্তু আপনাদের বেশ ভালোভাবে গাইড করে দেবেন। সো আপনারা যখন দেখবেন যে ওরা তখন গাইড করবে, তো গাইড করার পর আপনারা ওদের হাতে সামান্য কিছু আপনার যতটা ভালো লাগবে, যেরকম আপনার ভালো লেগেছে সেই অনুযায়ী 10 টাকা, 20 টাকা, 5 টাকা যা খুশি দিয়ে দেবেন, কারণ ওরা নিঃস্বার্থভাবে কিন্তু কাজটা করছে। এই যে দেখলেন বাবাই আর এই যে দীপঙ্কর, আর ওপরে আমি হাঁটছি, বাবাই এখন ভিডিওটা করছে। আমরা এখন দোতলায় যাচ্ছি, দোতলায় ওনার অনেকগুলি ঘর রয়েছে। আর এই বাড়িটা কিন্তু প্রথমে একদমই বালি, মাটি, সিমেন্ট তো তখন বলতে গেলে সেরকম ব্যবহারই করা হতো না ভারতবর্ষে, একদম সামান্য কিছু উপকরণ দিয়ে এই বাড়িটা বানানো হয়েছিল, এবং খুব খুব সুন্দর বাড়ি। আর এত সুন্দর লাগবে আপনার বাড়িটা, আপনার যেন ইচ্ছা হবে আপনি এখানে থেকে যাবেন। তো এবার আপনাদের বলি
যে আপনারা এখানে আসবেন, যদি কেউ থাকতে চান তো কোথায় থাকবেন। তো আপনারা থাকতে যদি চান তাহলে আপনারা দেউলটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখান থেকে টোটোটা যখন ছাড়ে আপনাদের বাঁদিকে একটি রিসর্ট পড়বে, নিরালা রিসর্ট এবং রেস্টুরেন্ট। আপনারা যদি চান ওখানে থাকতে পারেন এবং খেতে পারেন। হ্যাঁ, অবশ্যই ওখানে কিন্তু আপনার থাকার খাওয়াটা একটু বেশি পড়বে, কারণ ওটা একটি রিসর্ট। বুঝতেই পারছেন, রিসর্ট মানে খুব কমপক্ষে হলেও সেটি 3 স্টার ক্যাটাগরিতে পড়বে, এবং 3 স্টার ক্যাটাগরিতে পড়ার জন্য কিন্তু সেই জায়গাটা ভাড়া অবশ্যই বেশি হবে। এবার আপনাদের বলে রাখি, আপনারা শরৎকুঠির পাশাপাশি বিরামপুর কালীবাড়ি দেখতে পারেন, যেটা আপনাদের ভিডিওতে একটু আগে দেখানো হলো, এবং এর পাশাপাশি আপনারা দেখতে পারেন গোপালজিউ মন্দির। সেই বিরামপুর কালীবাড়ি থেকে আপনারা হেঁটেও যেতে পারেন, অথবা চাইলে আপনারা শরৎকুঠির ওখানটায় আবার টোটো নিয়ে সেই ধরুন 100 টাকার মধ্যে রিজার্ভ করে নিলেন, এবং আপনারা বিরামপুর কালীবাড়ি এবং সাথে সাথে গোপালজিউ মন্দির এই দুটো দেখিয়ে দেবেন। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বাড়িটিতে 1926 সাল থেকে 1938 সাল অবধি থাকতো, এবং উনি কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারি করতেন বিনামূল্যে। আপনারা নিচের ঘরে যখন ফটোগুলি দেখিয়েছিলাম সেখানে আপনারা দেখতে পারবেন, সেখানে কিছু কিছু ঘরে কিছু কিছু এখনও জিনিস রয়েছে যেটি হোমিওপ্যাথিক মেডিসিনের সাথে জড়িত। শীতকালে এখানে 21শে জানুয়ারি থেকে শুরু করে 28শে জানুয়ারি অবধি এখানে একটি মেলা বসে, সেই সময় আপনারা আসতে পারবেন, এবং শীতকালে এখানে যেহেতু অনেক পর্যটক থাকে তো আপনারা তখন অনেক কিছু জিনিস এখানে দেখতে পারবেন এক্সট্রা, এবং আপনাদের খুব ভালো লাগবে শীতকালটায়। আপনারা এখানে নৌকা বিহার করতে পারেন। নৌকা বিহারের জন্য প্রতি ঘন্টায় আপনাদের 200 টাকা মতো পড়বে, এবং অবশ্যই নৌকা বিহার করার আগে কিন্তু আপনারা লাইফ জ্যাকেট পরে দেবেন, এবং এটি সেখানকার গ্রাম পঞ্চায়েত থেকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে সমাধি রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার স্ত্রীর সমাধি রয়েছে, এবং স্বামী বেদানন্দ সমাধি রয়েছে। দেখে নিন, তার স্ত্রী ছিল এখানে। তো সবশেষেই বলে রাখি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু আমাদের পথপ্রদর্শক ছিলেন, এবং সমাজের অনেক দিক তিনি তুলে ধরেছেন তার উপন্যাসের মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিও। আমি রাজশেখর দাস আর দীপঙ্কর আপনাদের সাথে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাদের ভিডিওগুলিতে কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, এবং অবশ্যই ফিডব্যাক জানাবেন। থ্যাংক ইউ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ।